আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিডিও ব্লগ বা ভিডিও লেকচার যেটাই বলেন সেটা করব। সেটা হলো আজকের যে ভিডিওর যে টপিক, সেটা হলো মানুষ যেভাবে আমাকে টিটকারি করে, আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে পাগল বলে, আমাকে প্রতিবন্ধী বলে, এবং আমি যেভাবে পড়াশোনা করি বা যেভাবে কাজ করি, এবং এর সাপেক্ষে কিছু ইসলামিক রেফারেন্স। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু খোলামেলা আলোচনা করব। ভিডিও বড় হইতে পারে, আপনাদের যদি এইসব বিষয়ে আগ্রহ না থাকে তো স্কিপ করতে পারেন। যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, তারা ভিডিও নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, অসুবিধা নাই। তো প্রথমে একটা ব্যাপার বলি সেটা হলো যে আমি কখনো মিথ্যা কথা বলি না। এটা আমার একটা ইথিক্স। হ্যাঁ, এখন মিথ্যা যে একবারে বলি না তা না। এখন দেখা গেল ইসলামে বলা আছে, হাদিসে বলা আছে যে 3 জায়গায় মিথ্যা বলা যায়। যে গ্রেটার গুড, অর্থাৎ একটা ঘটনা দেখা গেল যে সেই জিনিসটা আমি মিথ্যা বললে হয়তো ব্যাপারটা ভালো হবে। দেখা গেল একটা মানুষের মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দেখা গেল যে মিটে যাবে, কিংবা একটা মানুষ বেঁচে যাবে। এরকম গ্রেটার গুড, যেটা গ্রেটার গুড, এই সিচুয়েশনগুলোতে মিথ্যা কথা বলার অনুমতি দেয়া আছে ইসলামে। এরকম আরও 3টা এরকম ব্যাপার আছে, আপনারা হাদিসটা দেখে নিয়েন। আমি ওইসব বিষয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। তো একবার আমি যে একবারে মিথ্যা বলি না তা না, মিথ্যা বলি, তবে সেটা চিন্তা করি যে আমার এই মিথ্যাটা বলার কারণে কতটুকু উপকার হবে, মানুষের দেখা গেলো উপকার হইলো, কিংবা হ্যাঁ ভালো ফল হইলো, তখন দেখা যায় যেহেতু মিথ্যা বলি। এছাড়া সাধারণত আমি মিথ্যা বলি না। হ্যাঁ, এখন একটা ব্যাপার আছে, দেখা গেলো যে মানুষজন যারা আমার সাথে যোগাযোগ করে অধিকাংশই দেখা যায় যে এরা একটু নজি পিপুল। নজি পিপল অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলায়। হ্যাঁ, এরা সাধারণত একটু নজি পিপল, যাদের সাথে আমি উঠা বসা করি, যেমন আমার আত্মীয় স্বজন কিংবা আমার প্রতিবেশী যারা, এরা সবসময় দেখা যায় কি যে পার্সোনাল ব্যাপারে প্রশ্ন করে। যেমন আমাকে এসে সর্বপ্রথম যেটা প্রশ্ন করে যে আমার স্যালারি কত, আমি কয় টাকা ইনকাম করি। আর আমি করি কি, এটা ডাইরেক্ট বলি না, ঘুরে পেঁচায় কথার উত্তর দিই, ডাইরেক্ট বলি না আমি। হয়তো ডাইরেক্ট বলতে গেলে মিথ্যা বলা হয়ে যাবে, আমি মিথ্যা বলি না, আমি করি কি, ঘুরে পেঁচায় বলি। এইভাবে কথা বলি আমি। আর আরেকটা ব্যাপার, হয়তো দেখা গেল যে আপনার ডেট মানে খেজুর হয়, আবার ডেট মানে তো তারিখও হয়। তা আপনি আমাকে হয়তো একরকম ভাবে বলছেন, আমি ওটাকে তারিখ না বুঝে আমি ওটাকে খেজুর বুঝেছি। এইভাবে আমি দেখা গেল যে ঘুরে পেঁচায় কথা বলি আর কি, যেন আমাকে মিথ্যা না বলতে হয়। কারণ হাদিসে আছে যে মিথ্যা বললে এক সময় জাহান্নামে যেতে হবে, আর মিথ্যা বলাটা কবিরা গুনাহ। তো যার কারণে আমি কখনো মিথ্যা বলি না। হ্যাঁ, এমন হয় যে আমি হয়তো ভুলে গেছি কিংবা আমি হয়তো ভুল বলছি, এরকম হয়, কিন্তু মিথ্যা কখনো বলি না। এখন তারপরও দেখা যায় যে মানুষজন আমাকে বিশ্বাস করে না, সবসময় আমাকে সন্দেহ করে, নিচু চোখে দেখে। ম্যাক্সিমাম টাইম মানুষ আমাকে বিশ্বাস করে না। আর সবচেয়ে আমার যে জিনিসটা আমাকে পেন দেয় সেটা হলো আমার আপন বাবা মা ভাই, এরাই আমাকে বিশ্বাস করে না। এরা ছোটবেলা থেকেই আমাকে বিশ্বাস করে না। হ্যাঁ, আমাকে দেখা গেল যে এরা সবসময় অবিশ্বাস করে, সবসময় এরা আমাকে সন্দেহ করে, নিচু চোখে দেখে, এই জিনিসগুলো করে। তো যাক, অনেকক্ষণ বক বক করলাম, এবার কাজের কথায় আসি। যে মানুষ যেভাবে আমাকে পাগল বলে, একটা উদাহরণ দেই। গেল 2-3 মাস থেকে, প্রায় তিন তিন মাসের বেশি হবে, আমি 3 মাস আগে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপে একটা আপডেট আসে। হ্যাঁ, যে নেক্সাস পে অ্যাপ যেটা ছিল আগে, যেটা ছিল আগে ছিল হলো ওই কার্ড অ্যাড করলে, আগে তো ছিল হলো কার্ড, যেটা ছিল হলো আপনার নর্মাল কার্ড। তো ডাচ বাংলা ব্যাংক থেকে এটা আপডেট করে মাল্টি কারেন্সি ভিসা কার্ড যেটা ওরা চালু করছে। আগে নর্মাল ডেবিট কার্ড দিত, ওটা ওরা বাতিল করে দিছে। তো বাতিল করে দিয়ে ওরা যে আপনার মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড, যেটা এই সিস্টেমটা চালু করছে। তো এর জন্য দেখা যায় যে ওরা সফটওয়্যারটা আপডেট করছে, নেক্সাস পে অ্যাপ। তো নেক্সাস পে অ্যাপটা যখন ওরা আপডেট করছে, আমি আপডেটই চালাইছি, সমস্যা নাই। তো আপডেটটা আমি যখন করছি, আপডেটটা করার পর থেকে দেখতেছি যে আমার নেক্সাস পে অ্যাপের কিছু অপশন কাজ করে না। আমি এখন ভাবছি হয়তো কাজ করে না আমার, আমি অত অত এক্সপার্ট না, আমি অত ব্যাংকিং ব্যাপার তো আমি অত বুঝি না। আমি কিছু মনে করি নাই, আমি ওইভাবেই চালাইছি। তো এইভাবেই চলতেছিল। এখন আমি আমার কম্পিউটার থেকে দেখা গেল যে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে যাই, আমি ঢুকতে পারি না। 3-4 মাসের এরকম বেশি সময় ধরে। হ্যাঁ, দেখা গেল যে আমি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে পারি না। আমি ভাবছি হয়তো তাদের কোনো টেকনিক্যাল সমস্যা আছে কি, আমি এটা নিয়েও অত ঘাটাঘাটি করি নাই। এখন একদিন
আমি কবরস্থানে গেছি। দেখা গেলো যে আমার মন খারাপ হলে আমি একটু কবরস্থানে যাই, কারণ কবরস্থানে গেলে এখন আমার আশেপাশে যারা মানুষ আছে এটা তো একটু দাম্ভিক কোয়ালিটির মানুষ। তো কবরস্থানে গেলে দেখা গেল যে দুনিয়ার প্রতি মোহটা একটু কমে, পরকালের চিন্তা আসে, মানে আপনার কামনেস মানে স্ট্রেস যেটা সেটা কমে যায় আর কি। কারণ কত রাজা বাদশা ধনী গরিব সবাই তো কবরস্থানে শুয়ে আছে। তো আমি কবরস্থানে গেলে দেখা গেল যে ভিডিও করি অথবা দেখা গেল যে ছবি তুলি। সেদিন কবরস্থানে যে ছবি তুলতে লাগছি, ভিডিও করতে লাগছি, হাত থেকে পড়ে আমার মোবাইলটা টাচ স্ক্রিন ভেঙে গেছে, পুরাটাই ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে একবারে। তা আমি দোকান থেকে টাচ স্ক্রিনটা রিপেয়ার করছি, সরি। তো রিপেয়ার করার পরে বাসায় আসছি, আসার পর দেখতেছি টাচ স্ক্রিন ঠিক মতো কাজ করতেছে না। অনেক টাকা দিয়ে আমি ঠিক করছি বাইতুল ভিউ টাওয়ার থেকে, অনেক টাকা দিয়ে খরচ করছি, মানে খরচ করে টাচটা ঠিক করছি, কিন্তু টাচটা কাজ করছে না। তো আমি স্যামসাংয়ের সাথে যোগাযোগ করলাম, স্যামসাং আমাকে বললো যে আপনি রিসেট দেন, রিসেট দিয়ে দেখেন যে আপনার এটা ঠিক হয় কিনা। আমি রিসেট দিয়েছি, রিসেট দিয়েও ঠিক হয় নাই। তো তখন আমার মাথায় চিন্তা আসলো যে আচ্ছা ফ্ল্যাশ দিয়ে দেখি। তো তা আমি বললাম কি ফ্ল্যাশ দিছি। তো ফ্ল্যাশ দিছি যখন, তখন হয়েছে কি আমার মোবাইলে সমস্ত ডাটা ডিলিট হয়ে গেছে, ব্যাকআপ ছিল আমার কাছে, সব ডিলিট হয়ে গেছে। যাক, ওকে, সমস্যা নাই। এরপরে যখন নতুন করে আমি আবার যখন মানে ফ্ল্যাশ দিলাম, ফ্ল্যাশ দেওয়ার ফলে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। টাচ কাজ করতেছিল না, ওটা ঠিক হয়ে গেছে। তো ঠিক হয়ে গেছে, আমি তখন করছি কি নেক্সাস পে অ্যাপ আবার ইনস্টল করছি। ইনস্টল করতে যাই আমি আর ইনস্টল করতে পারতেছি না। ইনস্টল করতে গেলে লেখা আসে আমাকে কেওয়াইসি আপডেট করতে হবে। এখন আমি যতবারই কেওয়াইসি আপডেট করতে যাই ততবারই ইরোর লেখা আসে, মানে কেওয়াইসি আপডেট করতে যাই, শেষে যাই লেখা আসে ইরোর, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করেন। 1 মাস থেকে আমার এই সমস্যা। এখন আমি নেক্সাস পে অ্যাপে ঢুকতেও পারতেছি না, আমি কোনো বিলও দিতে পারতেছি না, কারণ নেক্সাস পে অ্যাপ থেকে বিল দিলে দেখা গেল যে টাকা কাটে না, আর বিকাশ থেকে বিল দিলে দেখা গেল যে টাকা কাটে। যেমন বিকাশ থেকে যদি আমি পানির বিল দিতে যাই, বিদ্যুৎ বিল দিতে যাই, তখন 30-40 টাকা করে কাটে, কিন্তু নেক্সাস পে অ্যাপ থেকে বিল দিলে কোনো টাকা কাটে না। এখন আমি 1 মাস থেকে নেক্সাস পে অ্যাপে ঢুকতে পারতেছি না। আমি তো মহাবিপদে পড়ে গেলাম। আমি একে তো 3-4 মাস থেকে আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, তার উপর আবার আমি নেক্সাস পে অ্যাপেও ঢুকতে পারতেছি না। কাস্টমার কেয়ারে ফোন দিলাম, কাস্টমার কেয়ার আমাকে বলতেছে যে আপনার এই সেই হ্যান ত্যান বক্কচক্কর নুরাবুজ দিচ্ছে আমারে বলতেছে যে আপনার এনআইডির সাথে তথ্য মেলে নাই, আপনি এনআইডির সাথে হুবহু তথ্য মেলান, হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান, অনেক কাহিনী। তো তারপরে আমি এখন কী করবো, আমি ব্যাংকে যাব না কী করবো আমি ঠিক বুঝতেছিলাম না। যাক, ওই সমস্যাটা পরে একসময় সমাধান করছি আমি মোবাইল ডাটা দিয়ে, মানে গ্রামীণ ফোনের মোবাইল ডাটা চালু করছি, চালু করে কেওয়াইসিটা পূরণ করছি। আমি 1 মাস পরেই পূরণ করছি, আমার আপডেট হয়ে গেছে, কেওয়াইসি আপডেট হয়ে গেছে। তখন আমি ভাবছি যে হয়তো আমার মোবাইলটা একটু হয়তো পুরাতন, হয়তো ক্যামেরা সফটওয়্যারের সমস্যা, ক্যামেরা হয়তো আমার ফেস ডিটেক্ট করতে পারে নাই, বা আমার এনআইডি হয়তো ডিটেক্ট করতে পারে নাই, এই জন্য হয়তো বা কেওয়াইসিটা আপডেট হয় নাই। আমার বাবার কাছে আমি প্রশ্ন করলাম যে আপনার কেওয়াইসিটা কি আপডেট হয়েছে কি না। আমার বাবা আমার উল্টাপাল্টা গালিগালাজ করে, হ্যাঁ কেওয়াইসি আমি কোনো কেওয়াইসি আপডেট করিনি, এই করিনি ওই করিনি, হ্যান ত্যান, অনেক কাহিনী। আমি এখন চিন্তা করলাম কি করি আমি আমি এখন 1 মাস থেকে আমার এই সমস্যা। তো এরপরে যখন কেওয়াইসিটা আপডেট হলো, হওয়ার পরে আমি যখন নেক্সাস পে অ্যাপে ঢুকি, ঢোকার পরে দেখতেছি আমার কোনো অপশন কাজ করে না। আমি যে মানে দেখা গেলো ব্যাংকিং সার্ভিসগুলো চালু করব, কোনো অপশন আমার কাজ করে না। আবার 15-20 দিন থেকে আমি এরকম অপেক্ষায় আছি, আবার 15-20 দিন কেটে গেল, আমার সমস্যার সমাধান হয় না। আবার আমি কাস্টমার কেয়ারে ফোন দিলাম, কাস্টমার কেয়ার আমার কথা শুনে হাসাহাসি করে, কয় আপনার অপশন কেন কাজ করবে না, এই সেই হ্যান ত্যান। মানে এর আগের বার যখন কেওয়াইসি আপডেট করার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিলাম, তখনও ওরা হাসাহাসি করছে। আবার যখন আমি বললাম যে আমার ব্যাংকিং সার্ভিস, এফডিআর, চেক রিকোয়েস্ট এগুলো কাজ করতেছে না, তো আমাকে হাসাহাসি করতেছে, মানে যে ওই কাস্টমারে সাপোর্ট দিচ্ছে সে আমাকে বলতেছে স্যার আপনার এফডিআর নাই, যার কারণে এফডিআর শো করতেছে না, আপনার চেক রিকোয়েস্ট করেন নাই তাই শো করতেছে না, আপনি অ্যাকাউন্ট ওপেনিং মানে আপনার যে জিনিসগুলো নাই সেগুলো শো করবে কীভাবে আপনি বলেন। অর্থাৎ আমার তো বউ নাই, আমার তো বউ শো করবে না, তাই না? আমি তো বিয়ে করি নাই, মানে সে আমাকে বুঝাচ্ছে আমার নাই দেখে আমার শো করে না, এগুলো আমাকে বুঝাচ্ছে। আমি বিপদে পড়ে গেলাম, মানে কী করি আমি। প্রায় এই পাশে 2 মাস, মানে ওদিকে ওয়েবসাইটে ঢোকে না 3 মাস, এদিকে 2 মাস, মানে মানে টোটাল 3 মাসের মতো আর কি এই ঝামেলা। 3 মাস তো না, 2 মাস মনে হয় আর কি, যাকে আমার ক্যালকুলেশনটা তো মনে নাই।
তা আমি করছি কি, আমার বাড়ির পাশে এখানে একটা ফাস্ট ট্র্যাক আছে, ফাস্ট ট্র্যাকে গেছি। ফাস্ট ট্র্যাকে যাই, আমি ওই ফাস্ট ট্র্যাকে যে বসে থাকে তাকে আমি বলতেছি যে ভাই দেখেন আমার এই সমস্যা, আমি নেক্সাস পে অ্যাপে ঢুকতে পারি না। কাস্টমার কেয়ারে ফোন দিছি, কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়েও আমার কোনো লাভ হচ্ছে না। এখন আমি কি করতে পারি আমাকে বলেন? আমি এদিকে ফেসবুকে গ্রুপ আছে কিছু, গ্রুপেও পোস্ট করছি, তাও সমাধান হচ্ছে না আমার। এদিকে 2 মাস হয়ে গেছে। তো ওই লোকটা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমাকে দেখান আপনার কি সমস্যা। তো তখন আমি নেক্সাস পে অ্যাপটা চালু করছি। চালু করে তাকে আমি দেখাইলাম যে ভাই এই যে এটা আমার নেক্সাস পে। সে হাসাহাসি করতেছে, হাসাহাসি করে আমাকে বলতেছে এটা নেক্সাস পে, এটা তো আমি জানি, আমি ব্যাংকে চাকরি করি, এটার নাম নেক্সাস পে, এটা তো আমি জানি। আমি তাকে বললাম যে ভাই আমি আপনাকে নেক্সাস পে দেখানোর জন্য এই কাজটা করি নাই, আমি আপনাকে বলতেছি আমার অপশনগুলো কাজ করতেছে না। সে আমাকে বললো কোন অপশন কাজ করে না। আমি তাকে চাপ দিয়ে দেখালাম যে ভাই এই অপশন কাজ করে না। সে হাত দিয়ে বলতেছে কই আমার সামনে তো কাজ করতেছে। সে আমাকে তাকে হাসাহাসি করতেছে, টিটকারি করতেছে। আহ, আমি বললাম কোন অপশন কাজ করে, তো সে আমাকে দেখালো এই যে দেখেন সব অপশন কাজ করতেছে। সে এইভাবে এইভাবে চাপ দিয়ে আমাকে দেখালো যে সব অপশন কাজ করতেছে। তা আমি ওইখানে দেখলাম যে হ্যাঁ ওখানে সব অপশনই কাজ করতেছে। এখন তো আমি তো কালার হয়ে গেলাম, তাই না? কারণ আজ 2 মাস থেকে আমার অপশন কাজ করে না, অথচ আমি ব্যাংকের ওই কর্মকর্তার কাছে গেছি, আমার সব অপশন কাজ করতেছে। হ্যাঁ আমার সব অপশন কাজ করতেছে, তা আমি তো মাঝখান থেকে মিথ্যাবাদী প্রমাণিত হইলাম, তাই না? কারণ 2 মাস থেকে তো আমি তাকে যা বলছি তাতে সব ভুয়া, আমি মিথ্যা বলছি তাহলে। সে তখন হাসাহাসি করতেছে। তা আমি হাসাহাসি করতেছে, আমি ওখান থেকে মোবাইলটা নিয়ে আমি তাকে বলছি ভাই সরি, আমি আমি হয়তো বুঝতে পারি নাই। তাকে ওখান থেকে মোবাইলটা নিয়ে আমি চলে এসেছি। চলে এসে বাসায় আমি চিন্তা করলাম আবার বিল দিতে যাই। তো বিল দিতে যাই, আবার যখন চেক করতে গেছি বাসায় এসে দেখতেছি আমার আবার নেক্সাস পে অ্যাপ কাজ করে না। আমি এখন চিন্তা করলাম যে একে তো 2-3 মাস থেকে ভোগান্তিটা ভুগতেছি, কাস্টমার কেয়ারে ফোন দিলে কাস্টমার কেয়ারেও হাসাহাসি করতেছে, ও ব্রাঞ্চে গেলাম ওখানেও হাসাহাসি করতেছে, বাবাকে বললাম বাবা তো আরও টিটকারি করছে, বাবা তো পারলে আমার পিটায়, বাবা তো পারলে আমার পিটায়। ওনাকে কেওয়াইসির কথা বলছি, উনি আমাকে কয় আমি 35 বছর ব্যাংকে চাকরি করছি, তুই আমার কেওয়াইসি বুঝাস, তুই আমার কেওয়াইসি বুঝাস, হ্যাঁ তো মানে মারতে আসে। পারলে মনে হয় যে মানে মারে আমার কুটে ফেলে। তা আমি এখন পড়ে গেছি বিপদে। তা আমি দেখলাম বাসায় এসে আবার আমার নেক্সাস পে কাজ করতেছে না। তো তখন হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো যখন ব্রাঞ্চে গেছিলাম মানে যখন ব্যাংকে গেছিলাম তখন তো আমার কাজ করছে, বাসায় কাজ করতেছে না, তাহলে আমি এক কাজ করি তো, আমি ব্যাংকে কী কাজ করছিলাম আমি চিন্তা করতে লাগলাম। তো তখন আমি চিন্তা করলাম, তখন আমি মোবাইল ডাটা দিয়ে কাজ করছি। আবার আরও একটু চিন্তা করতে লাগলাম, যেদিন আমার কেওয়াইসিতে এরর আসতেছিল, আমার ফেস ডিটেক্ট করতে পারতেছিল না, আমার এনআইডি ডিটেক্ট করতে পারতেছিল না, সেদিন আমি মোবাইল ডাটা দিয়ে যখন করছি, মানে 1 মাস চেষ্টা করার পরে মোবাইল ডাটা দিয়ে যখন আমি করছি তখন আমার কেওয়াইসিটা পূরণ হয়েছে। তো তখন আমার মাথায় চিন্তা আসলো আচ্ছা আমি একটু মোবাইল ডাটা দিয়ে দেখি তো কাজ করে কিনা। তা আমি ওয়াইফাই অফ করে মোবাইল ডাটা দিয়ে কাজ করলাম, দেখি হ্যাঁ আমার নেক্সাস পে কাজ করতেছে, ডাচ বাংলা ব্যাংক কাজ করতেছে, সব ওকে আছে। কিন্তু যখনই আমি ওয়াইফাই দিয়ে কাজ করতেছি আমার কোনো কিছুই কাজ করতেছে না। ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটও কাজ করতেছে না, আমার নেক্সাস পে অ্যাপও কাজ করতেছে না। আমি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলছি যে আমি এই ডাচ বাংলা ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট খুলছি, ওইটাও আমার কাজ করে না। তিনটাই আমি দেখতেছি এখন, যখন মোবাইল ডাটা দিয়ে কাজ করতেছি তিনটাই কাজ করতেছে, কিন্তু ওয়াইফাই দিয়ে আমার কিচ্ছু কাজ করতেছে না। আমি তখন চিন্তা করলাম এ আবার কোন বিপদে পড়লাম। তো তখন আমার ওই যে আমি একটা অফিসে চাকরি করতাম, তো যেই অফিসে চাকরি করতাম ওই জায়গায় ওই মাঝে মাঝে আমাদের ওই যে সেলসের একটা ওয়েবসাইট ছিল। তো আমাদের সেলসের ওয়েবসাইটে মানে মাত্রাতিরিক্ত ভিজিট হওয়ার কারণে ওখানে ফায়ারওয়াল ব্যবহার করা হতো। তো এই ফায়ারওয়াল থেকে হয়তো কি আমাদের ওয়েবসাইটটা ব্লক হয়ে যেত ওই আইএসপি থেকে। তো ব্লক হয়ে গেলে আমাদেরকে আইএসপিতে ফোন দিতে হতো, ফোন দিয়ে ওই ব্লকটাকে তুলে ফেলতে হতো। আচ্ছা, যা বলতেছিলাম আর কি, একটু কাজে গেছিলাম। তো ওই মোবাইল ডাটা দিয়ে আমার দেখা গেল যে ডাচ বাংলা ব্যাংক, নেক্সাস পে সব ওয়েবসাইট আসে, কিন্তু ওয়াইফাই দিয়ে আসে না। কারণ আমার ওই অফিসের চাকরিতে দেখছি আমি ওইখানে ওটা ব্লক করে রাখতো, আমাদের সেলসের ওয়েবসাইট ব্লক হয়ে যেত ফায়ারওয়াল ইউজের কারণে। তো ওইটা আনব্লক করা লাগতো আইএসপিতে ফোন দিয়ে। তো যাক আমি আমার আইএসপিকে ফোন দিছি, যাকে আমি ফোন দিছি আমার কথা শুনে সে হাসতেছে, হো হো করে হাসতেছে। হাসি আমারে করছে যে ভাই আপনি এমন একটা কথা বললেন, এটা কোনো যুক্তি আছে কথার, যে নেক্সাস পে অ্যাপ চলতেছে না আমাদের ওয়াইফাই দিয়ে, ইন্টারনেট দিয়ে। আমি তাকে বললাম যে জি ভাই, আপনার ইন্টারনেট দিয়ে আমার ডাচ বাংলা ব্যাংকের কোনো সার্ভিসই আমি পাচ্ছি না।
তা আমার আইএসপি করলো কি, হাসলো, হাসে আমাকে বলতেছে যে তার হলো 12,000 ক্লায়েন্ট, 12,000 ক্লায়েন্টের লাইন সে চালায়। তা সে আমাকে বলতেছে যে এই 12,000-এর মধ্যে কেউ কি আর ডাচ বাংলা ব্যাংক চালায় না, নেক্সাস পে চালায় না? কারো তো আমি কোনোদিন কমপ্লেন দেখলাম না, আপনার কাছ থেকেই কেন কমপ্লেন আসলো? তা আমার মেজাজটা গরম হয়ে গেছে। তাকে আমি বললাম যে ভাই, আপনি আমার বাসায় আসেন, বাসায় এসে আমার ওয়েবসাইটটা দেখেন, আমার অ্যাপসটা দেখেন, দেখে আপনি সব কিছু তারপরে মন্তব্য করেন। তো সে বলতেছে আমরা কি আর ইন্টারনেট চালাই না, আমরা কি ওয়েবসাইট চালাই না? তো তাকে আমি বললাম আপনি এক কাজ করেন, আপনি নেক্সাস পে অ্যাপটা চালু করেন, চালু করে আপনি আমাকে দেখান। সে আমাকে বলতেছে আমার ওর নেক্সাস পে অ্যাপ নাই, ও ব্র্যাক ব্যাংকের আস্থা ইউজ করে। তাই বললাম আস্থা তো আমি চালাই না, আমি নেক্সাস পের জন্য আপনাকে আমি ফোন দিছি। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় আমি যাবো না বলে, মানে অবজ্ঞার সুরে, অবহেলার সুরে, টিটকারের সুরে সে ফোনটা রাখলো। আমি তাকে ফোন দিছি 5:30টায়, রাত 8টা পর্যন্ত তার কোনো খবর নাই। 8:30টার দিকে আমি তাকে আবার ফোন দিলাম, সে আমাকে বলতেছে যে হ্যাঁ আপনার বিষয়ে আমি হেড অফিসে কথা বলছি, হেড অফিস থেকে বলছে যে হ্যাঁ এরকম ইস্যু হতে পারে, তো হেড অফিস থেকে আপনাকে ফোন দিবে। দেখেন ওই লোকটা সুর কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল, আগে ছিল এক সুর, এখন সুর চেঞ্জ হয়ে গেল। ঠিক রাত 9টার দিকে আমাকে হেড অফিস থেকে ফোন দিল, ফোন দিয়ে আমাকে বলতেছে আপনার কি সমস্যা। আমি তাকে বললাম এই সমস্যা। সে আমাকে বলতেছে আপনার এই ওয়েবসাইটটা ব্লক হয়ে গেছে, আমরা আনব্লক করে দিচ্ছি। সে 5-7 মিনিটের মধ্যে আনব্লক করে দিচ্ছে। তাকে আমি বললাম যে ভাই, আমার এই সমস্যাটা যদি আপনি আগে সমাধান করতেন, তাহলে ব্যাংকে যাই আমাকে অপমানিত হইতে হইতো না, টিটকারি শুনতে হইতো না, অবজ্ঞা শুনতে হইতো না। আবার আপনার আইএসপির লোকও আমাকে হাসাহাসি করে, পাগল বলে। তো ওই লোকটা, ওই ছেলেটা যা করলো দেখলাম, এনএস লুকআপ দিল, মানে এনিডেক্স দিয়ে আমার কম্পিউটারে ঢুকছে, ঢুকে দেখলাম আইপি বের করলো, এনএস লুকআপ দিল, দিয়ে ওই ডাচ বাংলা ব্যাংককে পিং করলো, পিং করে পাচ্ছে না, এরপরে সে ওইখানে ডাচ বাংলা ব্যাংকের আইপিটা নিল, নিয়ে সে এখন ওই পাশে হয়তো কি করছে আমি জানি না হতো। তো সে আমাকে বলতেছে দেখেন একটা সিস্টেম চলতে গেলে তো সমস্যা হতেই পারে, সমস্যা যে হবে না তা না, তা আপনি আমাকে বলতেন। আমি বললাম কাকে বলবো ভাই, আমি 3 মাস থেকে, হ্যাঁ আমার বাপ এদিকে পিটাইতে আসতেছে আমাকে, মানুষ ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে হাসাহাসি করে, আইএসপিতে ফোন দিয়ে হাসাহাসি করে, টিটকারি করে, ব্যাংকে গেছি ব্যাংকের লোক তো আমারে মানে পাগল বানায় ফেলছে আমার ব্যাংকের লোক। তো সে বললো যে দেখেন এটা আপনারটা ব্লক হয়ে গেছিলো, আমি আনব্লক করে দিছি, আপনার আর সমস্যা হবে না। 3 মাস পরে আমার এই সমস্যাটা সমাধান হয়েছে। দেখেন পুরো সিস্টেমটাতে কি দেখা গেল, আমি একজন পাগল, তাই না? যার কাছে গেছি আমি, সেই আমাকে পাগল হিসেবে রিপ্রেজেন্ট করছে, মানে সেই, সরি রিপ্রেজেন্ট তো না, ট্রিট করছে আমাকে। আমি যখন ফার্স্ট কাস্টমার কেয়ারে ফোন দিছি, সেও ভুং ভাং বুঝাইলো। সেকেন্ড, আমি যখন আমার বাবার কাছে গেছি, বাবা তো মানে পিটাইতে আসে। থার্ড, আমি যখন ইয়েতে গেছি, ব্যাংকে গেছি, ব্যাংকের ওই কর্মকর্তা তো আমাকে হাসাহাসি করলো। ফোর্থ, আমি যখন আইএসপিতে ফোন দিলাম, সেও হাসাহাসি করলো। দেখেন টোটালটা থেকে আমি একটা পাগল হিসেবে রিপ্রেজেন্ট হলাম, তাই না? তো এইটা আমার জীবনে নতুন না, ছোটোবেলা থেকেই আমার জীবনে এগুলো ঘটে। তো একটা উদাহরণ দিই, সেটা হলো আমি তো ওই যে গবেষণা করি সেই 2011 সাল থেকে। তো একটা গবেষণা আমি করতেছিলাম যে কিভাবে স্ট্রেস দূর করা যায়, কিভাবে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, পালপিটেশন ঔষধ ছাড়া কিভাবে এটা দূর করা যায়। তো এগুলো নিয়ে আমি কাজ করতেছিলাম। হ্যাঁ, তো কাজ করার জন্য রিশান নামে এক ছেলের সাথে আমি উঠা বসা করতাম। খিলগাতে যখন আমরা ভাড়া থাকতাম, তখন রিশান নামে একটা ছেলেকে নিয়ে আমি অ্যানালাইসিস করতাম। অ্যানালাইসিস বলতে আর কি, কগনিটিভ ফাংশন যেটা, অর্থাৎ হিউম্যান ব্রেনের, মানে হিউম্যান ব্রেনের যে কগনিটিভ ফাংশন, এই কগনিটিভ ফাংশনটা বোঝার জন্য আমি করতাম কি, রিশানের সাথে উঠা বসা করতাম, রিশানের সাথে খেলতাম, মানে রিশানকে আমি সময় দিতাম। আর আরেকটা ব্যাপার যেটা ছিল, সেটা হলো যে আমি আসলে আমার কর্টিসল হরমোন যেটা, সেটা বেড়ে গেছিলো, স্ট্রেস হরমোন বেড়ে গেছিলো। আমি চাইছিলাম যে আমার ডোপামিন হরমোনটা কিভাবে বাড়ানো যায় এবং স্ট্রেস হরমোনটা কিভাবে কমানো যায়। তো এইটা কাজ করার জন্য আমি করছিলাম কি, ছোটো বাচ্চাদের সাথে উঠা বসা করতাম। তো বিভা নামে এক ছোট মেয়ে ছিল, আমাদের নিচতলায় থাকতো, মানে আমরা থাকতাম 5তলায়, ওরা থাকতো 4তলায়। তো বিভার সাথে আমি খেলতাম। তো তখন আমাদের এই বাসাওয়ালার মহিলা, সে টিটকারি করে বলতো যে মানুষের বাচ্চা নিয়ে খেলে এ কেমন পাগল। তা আমাকে পাগল বলতো আর কি তখন। তো আমি আসলে মানুষের বাচ্চা, কখনো আমি মানুষের বাচ্চাকে মানুষের বাচ্চা হিসেবে দেখি না। আমি এটাকে মনে করি যে আল্লাহর একটা গিফট, আল্লাহ এই বাচ্চাটাকে দিছে। আমি হিউম্যান, মানে মানুষের বাচ্চা বলতে আর কি হিউম্যানের বাচ্চা, কিন্তু এটা গডের, মানে গড আপনাকে, মানে আল্লাহ আপনাকে দিছে এই বাচ্চা।
কারণ এই বাচ্চার হাত পা চোখ মুখ কান তার আপনি সৃষ্টি করেন নাই, তাই না? এই হাত পা চোখ মুখ তো আল্লাহ দিছে, তা আমি এটাকে আল্লাহর বাচ্চা, আল্লাহর বাচ্চা বলতে আল্লাহর সৃষ্টি বাচ্চা, এই হিসাবে আমি সবসময় একটা বাচ্চাকে দেখি। শুধু বাচ্চা না, মানুষকেও আমি এই দৃষ্টি দিয়ে দেখি। আমি কখনো মানুষকে দেখি না যে সে এমডি কিংবা সে চেয়ারম্যান কিংবা সে প্রধানমন্ত্রী, এই হিসাবে আমি কখনো মানুষকে দেখি না। আমি মানুষকে দেখি যে এটা গডের একটা ক্রিয়েশন। গড তাকে হার্ট দিছে, গড তাকে আপনার হার্ট হৃৎপিণ্ড থেকে শুরু করে যা আছে, হ্যাঁ, যে রক্ত দিছে সব দিছে, এটা গড একটা গিফট, মানে আল্লাহর একটা গিফট। আল্লাহ এই জিনিসটা ক্রিয়েট করছে। তো গডস ক্রিয়েশন এই হিসেবে আমি দেখি সবসময় হিউম্যানকে। তো ওই কারণ এটা দেখার পিছনে কারণ হলো একটা হাদিস আছে মুসলিম শরীফে, যে হাদিসে মহান আল্লাহ বলছে যে আমাকে পাইতে হলে কিছু রাস্তা আছে, যে আল্লাহকে যদি আমি পাইতে চাই, তো ওই হাদিসে আল্লাহ বলছে যে আমাকে যদি তুমি পাইতে চাও তাহলে আমার সৃষ্টিকে ভালোবাসতে হবে। যেমন তুমি যদি আল্লাহকে পানি খাওয়াইতে চাও তাহলে আল্লাহর সৃষ্টিকে পানি খাওয়াইতে হবে। ওই হাদিসে বলা আছে যে তুমি যদি ওই হাসরের দিন মহান আল্লাহ বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, তো তখন বান্দা বলবে যে আপনি মহান আল্লাহ, আপনাকে আমি কিভাবে খাওয়াবো? তো তখন আল্লাহ বলবেন যে আমার ক্ষুধার্ত বান্দা তোমার কাছে গিয়েছিল খাবারের জন্য, তুমি যদি তাকে খাবার দিতে ওটা আমাকেই মানে পাওয়া হইতো আর কি। দ্যাট মিনস এই হাদিসটার মানে অ্যানালাইসিস যেটা, সেটা হলো যে আপনি যদি গডকে পেতে চান তাহলে গডের ক্রিয়েশনকে আপনাকে ভালোবাসতে হবে। মানে গডের ক্রিয়েশন তো আর শুধু বাচ্চা না, তাই না? হিন্দু সেও তো গডের ক্রিয়েশন। আবার মনে করেন আপনার পশু পাখি গরু ভেড়া ছাগল যা আছে সবই গডস ক্রিয়েশন। তা আপনাকে গডকে পাইতে হলে গডের মেসেজটা বুঝতে হবে, আপনাকে গডকে পাইতে হবে, মানে আল্লাহকে পাইতে হবে আর কি। তা এই কারণে দেখা গেল যে আমি বিভাগে দেখাশোনা করতাম, তো তখন ওই বাড়ির মহিলাটা টিটকারি করতো, হ্যাঁ, যে মানুষের বাচ্চা নিয়ে খেলে, এটা করে ওটা করে। তো এরপরে যখন আমি রিশানকে নিয়ে সময় দিতাম, হ্যাঁ, রিশানের পিছনে আমি সময় দিতাম। এখন রিশানের পিছনে সময় দেওয়ার পিছনে কারণ হলো আমি যদি একটা কলা না খাই, যেমন মনে করেন আমি কলা যতক্ষণ পর্যন্ত না খাবো আমি কিন্তু বুঝবো না যে কলার স্বাদ কী, তাই না? এখন কলা তো অনেক রকমের আছে, যেমন চাম্পা কলা, সাগর কলা, মানিক কলা। এখন আপনি মনে করেন জীবনে কোনোদিন মানিক কলা খাইলেন না, শুধু আপনি বই পুস্তক পড়লেন, 50টা বই পড়লেন আপনি মানিক কলার উপর, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে না খাবেন আপনি কিন্তু বুঝবেন না মানিক কলার স্বাদ কীরকম। তো আমি হিউম্যান ব্রেন ওয়েভ নিয়ে যেটা, সেটা আমাদের ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট ছিল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদেরকে ব্রেন ওয়েভ নিয়ে কাজ করানো হয়, কগনিটিভ ফাংশন, ব্রেন ওয়েভ, মানে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ডাক্তারের যে সম্পর্ক, এই জিনিসগুলো নিয়ে ওইখানে কাজ করানো হয়। তো তখন আমি ওইখান থেকে চিন্তা করলাম যে আচ্ছা, হিউম্যান চাইল্ডে যে হিউম্যান বিহেভিয়ার, কগনিটিভ ফাংশনটা কীভাবে কাজ করে, এইটা বোঝার জন্য আমি তখন করতাম কি, রিশানকে নিয়ে আমি সময় দিতাম। শুধু রিশানকে না, রিশান আমার কাছে আসতো, আমার উপরের তলায় 6 তলায় হিনা এবং নেহা নামে 2টা বাচ্চা ছিল, সেই 2টা বাচ্চাকেও আমি অ্যানালাইসিস করতাম বলতে তারা ছিল মেয়ে আর রিশান ছিল ছেলে। তো তখন আমি দেখতে চাইছিলাম যে হিউম্যান মানে মেল হিউম্যান আর ফিমেল হিউম্যানের মানে পার্থক্যটা কোন জায়গায়, ব্রেন ক্যাটাগরিটা কীভাবে। যেমন মনে করেন আপনার রিশান যখন ছিল, সে করতো কি আয়রন ম্যান দেখতো, তারপরে আপনার রোবটের যতগুলো মুভি ছিল আমি তাকে দেখাইতাম, সে করতো কি রোবটের মুভিগুলো সব সে দেখতো, যেমন বিগ হিরো 6, ট্রান্সফর্মার, তারপর আই রোবট, তারপরে আয়রন ম্যান সিরিজে যতগুলো আছে, তারপরে অ্যাভেঞ্জার সিরিজে যত মুভি আছে সবগুলো সে আমার কাছে এসে দেখতো। কিন্তু আমি করতাম কি, এই মুভিগুলোই আমি আবার ওই হিনা আর নেহাকে দিয়ে দেখাইতাম, তারা করতো কি দেখতো না। হিনা আর নেহা করতো কি আমার কাছে এসে পুতুল দেখতে চাইতো, হ্যাঁ, তারপরে খেলাপাতি, চা বানানো, বিস্কুট মানে রান্না বান্না, এগুলো দেখতে চাইতো। তা আমি দেখলাম যে আসলে গডের যেটা ক্রিয়েশন, সেটা হলো হিউম্যানকে আসলে সবাইকে একভাবে ক্রিয়েট করা হয় নাই, সবার কগনিটিভ ফাংশন এক না, এক একজনের বুঝ আন্ডারস্ট্যান্ডিং এক এক রকম। যেমন ছোট বাচ্চা আপনার রিশান, ওর মানে সাইকোলজিটা একরকম, ও পছন্দ করতে এক জিনিস, আবার ওই হিনা আর নিহা সে পছন্দ করে আর এক জিনিস। যেমন আমি রিশানকে সবসময় আমি ধমক দিছি, বকা দিছি, অনেক কিছু করছি, হ্যাঁ, সে কখনো কান্না দিত না, সে কখনো মানে কিছু বলতো না। কিন্তু আমি হিনা নিহাকে আমি যখনই বকা দিছি, তারা যায় করতে কি ওর বাপ মাকে যায় বলে দিত যে আমাকে রিপন মামা বকা দিছে কানতে কানতে। একদিন আমি একটা বকা দিছি, ওই বাচ্চা মেয়েটা দেখলাম কানতে 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 বাসায় চলে গেছে, হ্যাঁ, যাই বলছে যে রিপন মামা বকা দিছে। কিন্তু রিশানকে আমি অনেকদিন বকা দিছি, সে কোনোদিনও কমপ্লেন করে নাই। তো এই জিনিসগুলো আমি আসলে তখন বুঝতাম। তো তখন আমার মা আমাকে বলতো যে আমি পাগল হয়ে গেছি, আমার মাথায় সমস্যা, হ্যাঁ, আমি মানুষের বাচ্চা নিয়ে দেখাশোনা করি, বাচ্চার পিছনে সময় দিই। আর ওই রিশানের দাদিও আমাকে অনেক কয়েকদিন, মানে আমাকে না, আমার মায়ের কাছে বিচার দিছে যে আপনার ছেলের তো মাথায় সমস্যা আছে, পাগল হয়ে গেছে,
হ্যাঁ, আমি ওই রিশানকে করতাম কি ধর্মীয় জিনিস শিখাইতাম। হ্যাঁ, আমি আসলে চাইতেছিলাম যে নিউরাল নেটওয়ার্ক যেটা আর কি, নিউরাল নেটওয়ার্কে আপনার কি হয় যে চেন রিয়াকশন যেটা, অর্থাৎ কেমিস্ট্রিতে দেখা গেল যে চেন রিয়াকশন থাকে না, যে একটার পর আরেকটা, একটার পর একটা, স্টেজ বাই স্টেজ। তো মহান আল্লাহ আমাদের আদমকে যখন সৃষ্টি করছেন, আদম আলাইসাল্লামকে, তখন স্টেজ বাই স্টেজে সৃষ্টি করছে। একটা হাদিসে আছে যে 40 বছর প্রথমে শুকাইছে, মানে পানি দিছে, তারপরে আগুন দিছে, এরকম কি একটা, আমার ডিটেলস মনে নাই, মানে 40 40 40 করে এরকম করে স্টেজ স্টেজ স্টেজে তারপরে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করছেন। তো আমি আসলে দেখতে চাইছিলাম যে আসলে হিউম্যানকে যদি আমি ইনপুটটা চেঞ্জ করি, অর্থাৎ হিউম্যানকে যদি আমি ধর্মীয় জিনিস শিখাই, তখন তার ভিতরে বিহেভিয়ারটা কেমন আসে। এটাকে নিউরাল নেটওয়ার্ক যেটা আছে আমাদের সায়েন্সে, তো নিউরাল নেটওয়ার্কে কি হয় যে ইনপুটটা চেঞ্জের কারণে দেখা গেল যে আপনার আউটপুটে চেঞ্জ আসে। তো আমি চাইছিলাম যে আসলে একটা হিউম্যান চাইল্ডকে যদি আমি তার বিহেভিয়ার চেঞ্জ করতে চাই, তাহলে তাকে যদি আমি ইনপুটটা চেঞ্জ করি, আমি যদি তাকে মানে রোবোটিক্স জিনিস শিখাই কিংবা তাকে যদি আমি ধর্মীয় জিনিস শিখাই, তখন আমার আউটপুটটা কেমন আসে, এই জিনিসটা বোঝার জন্য আমি ধর্মীয় জিনিসগুলো আমি করতাম কি রিশানকে শিখাইতাম। তো এই নিয়ে দেখা গেল যে ওর দাদি অনেক কয়দিন আমার মায়ের কাছে বিচার দিছে যে আমার মাথায় সমস্যা আছে, আমি পাগল, আমি খালি ধর্মীয় কথাবার্তা বলি, হ্যান বলি ত্যান বলি। তো যাক, এসব বিষয় নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। তো আমি আসলে এখন যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে মানুষ যে কারণে আমাকে পাগল বলে। তো দেখেন, পাগল বলার পিছনে কারণ আছে, কারণ হয়তো একটা মানুষ সে বুঝতেছে না। যেমন আপনার এলভিস প্রিসলি যেটা আপনার ওই আমেরিকার ড্যান্সার এবং সিঙ্গার, সে একটা কথা বলে গেছে যে হিউম্যান যখন কোনো কিছু বুঝতে পারে না, আপনি যদি এমন কিছু করেন যেটা হিউম্যান বুঝতেছে না, হ্যাঁ, মানে হিউম্যান বলতে আপনার সারাউন্ডিং, মানে আপনার চারপাশে যে হিউম্যানগুলো আছে, এরা যদি এটা বুঝতে না পারে, তখন তারা মনে করে কি যে আপনি পাগল। যে পিপল আপনাকে মনে করবে আপনি পাগল, আপনি যদি ডিফারেন্ট কিছু করতে চান। তো এলভিস প্রিসলির ওই কথাটা আমার খুব ভালো লাগছে। আপনি যদি আলাদা কিছু করতে চান, তাহলে দেখবেন না মানুষ আপনাকে পাগল বলবে। তো আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমি হয়তো স্টাডি করছি একভাবে, এখন স্টাডি করার পিছনে কারণ আছে। কারণ আমি যখন ওই এটা রিশানের কাছ থেকেই আমি শিখছি। রিশানের একটা ছোট ভাই হয়েছিল। তো ছোট ভাইটা মানে সে আমাকে একদিন এসে জিজ্ঞেস করতেছে যে রিপন কাকু, তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি বিয়ে করো না কেন? তা আমি বলছি এইসব বিয়ে সাথে আমার ভালো লাগে না, বাচ্চা কাচ্চা এসব ভালো লাগে না, এই যে বাচ্চা পেশাব করে, পায়খানা করে, কান্নাকাটি করে, এগুলো আমার ভালো লাগে না। তো সে আমাকে তখন বললো যে বাচ্চা কান্না করবে, এটাই তো জগতের নিয়ম, এটাই তো নিয়ম। তো এটা তো তোমাকে এটা তুমি কেন পছন্দ করো না? তা আমি বলি যে আচ্ছা, এই যে বাচ্চা যে পেশাব করে, পায়খানা করে, বাচ্চা কান্না করবে, এটাই নিয়ম, মানলাম। তো বাচ্চা যে কান্না করে, তো তুমি বুঝবা কিভাবে যে সে কিসের জন্য কান্দতেছে? সে তো খালি কান্দেই। মানে আমি রিশানকে বলছি যে বাচ্চা তো খালি কান্দেই, তো কান্না দেখে তুমি বুঝবা কিভাবে যে আসলে সে কোনটার জন্য কান্দতেছে? তো তখন রিশান আমাকে বলতেছে যে কাকু, কান্নার ভিতরে কিন্তু ভাগ আছে। আমি বললাম, কেমন ভাগ? কয়, সে যদি ওয়া করে কান্দে, তার মানে সে পেশাব করবে, আর যদি ওয়া ওয়া করে কান্দে, তাহলে সে পায়খানা করবে। তাই আমি বললাম, আর কি ল্যাঙ্গুয়েজ আছে? সে বলতেছে আরও একটা কান্নার স্টাইল আছে, এরকম করে কানলে সে দুধ খাবে। তাই আমি বললাম, এটা তুমি বুঝছো কিভাবে? কয়, এটা সে তার চাচির কাছ থেকে শিখছে। হ্যাঁ, যে তার চাচি তাকে বুঝেছে যে কান্নার ভিতরেও নাকি স্টাইল আছে। তাই আমি বললাম, এটা বুঝলা কিভাবে? কয়, এটা তো আমার চাচি জানে, আমি জানি না। তো এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করছি যে দেখেন, আমাকে তো স্টাডি করতে হবে একটা জিনিস, তাই না? আমি যদি একটা জিনিস স্টাডি না করি, তাহলে তো আমি বুঝবো না যে আসলে সিস্টেমটা কি। যেমন একটা বাচ্চা তো কান্দে, এখন পেশাব করার সময়ও কান্দে, পায়খানা করার সময়ও কান্দে, আবার দুধ খাওয়ার সময়ও কান্দে। এখন মা বুঝবে কিভাবে যে সে কোনটার জন্য কাঁদতেছে? তা কান্নার স্টাইল দেখে নাকি বুঝতে পারে যে হ্যাঁ, এইটার কারণে কাঁদতেছে। তো তখন আমি বুঝলাম যে আসলে আমাকে স্টাডি করতে হলে আমার স্টাডি মানে অ্যানালাইসিসটা আমাকে আরও ডিপলি করতে হবে। হ্যাঁ, যে আমি যদি ডিপলি, তো ওই সময় আমি ইলেকট্রোমাইগ্রেশন নিয়ে কাজ করতেছিলাম। অর্থাৎ আমার যে নিঃশ্বাসের সমস্যা হয়েছিল, অ্যালার্জির সমস্যা। তো প্রত্যেকটা জিনিস যে ঝরে পড়ে, যেমন আপনি যদি বিল্ডিং বানান, দেখবেন আপনার ওই সিমেন্টটা একসময় ঝরে ঝরে পড়বে। আবার আপনি যদি বাসায় কলা নিয়ে আসেন, দেখবেন 4 দিন পরে কলা আর আপনি খেতে পারবেন না, কলা কিন্তু পচে যাবে। আবার আপনি যে শার্ট যদি কেনেন, 1 বছর পরে দেখবেন শার্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে চেঞ্জ, সব কিছু যে চেঞ্জ, তো তখন আমি করছিলাম কি, বিদেশ থেকে কিছু ডিআইওয়াই প্রজেক্ট নিছিলাম আমি, বিদেশি ইউটিউব দেখে। তো ভিক্সল নামে একটা কোম্পানি, মানে যেটা দিয়ে টাইলস পরিষ্কার করে, তো এইটা দিয়ে আমি ওই বাসায়, খিলগা থাকতে যেই বাসায়, ওই রিশানদের বাসায় আমি করতাম কি, ওই মোজাইকটা পরিষ্কার করতাম। তো মোজাইকটা পরিষ্কার করতাম, আমি চাইছিলাম যে মোজাইকটাকে নতুন করে ফেলবো।
কিন্তু আমি শত চেষ্টা করেও মোজাইককে নতুন করতে পারিনি, কারণ মোজাইকের ভিতরে যে খাঁজগুলো আছে, এটাকে দাঁতের যে ক্যাভিটি বলে, যেটাকে দাঁত যেমন গর্ত হয়ে যায় তখন আপনার ডাক্তার কি করে, ফিলিং করে দেয় না, এখানে দাঁতে গর্ত হলে ফিলিং করে দেয়। ফিলিং না করলে ওই দাঁতের ওই জায়গাটায় যে রোগ জীবাণু জন্মে, খাবার টাবার জন্মে দাঁত ব্যথা করে, দাঁতের ক্ষতি করে। একই জিনিস আমাদের ওই মোজাইকের ক্ষেত্রেও হয়েছে। আমি যতবার মোজাইকটা পরিষ্কার করি, মোজাইকের সামনের অংশ যেহেতু ক্ষয় হয়ে গেছে, ওই ক্ষয় হওয়া অংশে ময়লা জমে 2 দিন পরে আবার ময়লা হয়ে যায়। এখন আমার মাকে দেখি প্রতি সপ্তাহে মোজাইক পরিষ্কার করে, তারপরও মোজাইক পরিষ্কার হয় না। তো তখন আমি ইলেকট্রোমাইগ্রেশন নিয়ে কাজ করতেছিলাম। তো তখন আমি করছি কি, ওই মোজাইক নিয়ে ওই কাজগুলো করতেছিলাম। আমি ভিক্সল দিয়ে ট্রাই করছি, হারপিক দিয়ে ট্রাই করছি, আরও অনেক কিছু দিয়ে ট্রাই করছি। তো আমার মা দেখছে যে আমি একজন ইঞ্জিনিয়ার বাথরুম পরিষ্কার করতেছি। এখন আমার মা দেখছে যে একজন ইঞ্জিনিয়ার বাথরুম পরিষ্কার করতেছে, এখন সে মনে করছে যে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমার মাথায় সমস্যা দেখা দিচ্ছে, আমি পাগল হয়ে গেছি। তারপরে ধুলাবালি নিয়ে কাজ করতাম। দেখা গেল যে ডাস্ট আমাদের নাকের ভিতর যখন যায়, আমাদের নাকের ইয়াটা, ওই 2 পাশে যে ইয়াটা আছে ওটা ফুলে যায়। তো ডাস্ট যেমন আমাদের নাকে সমস্যা করে, একই জিনিস আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে দেখা গেল যে আপনি যদি সার্কিট ব্রেকার বলতে যে পাওয়ার সাপ্লাই নেন, পাওয়ার সাপ্লাই যখন ডাস্ট আসে তখন হয় কি, ভোল্টেজটা ড্রপ করে। যেমন আপনার যদি ব্যাটারি থাকে, ব্যাটারির 2 প্রান্তে যে ওই যে আপনার সালফেশন হয়, যেটা আর কি, হ্যাঁ, সালফেশন হইলে দেখবেন যে ব্যাটারির ভোল্টেজটা ড্রপ করে। সালফেশনটা দূর করার জন্য অনেকে দেখবেন যে গ্রিজ দেয় ব্যাটারির 2 প্রান্তে, হ্যাঁ, গ্রিজ দেয়, ভ্যাসলিন দেয়। তো এই আপনার এসএমপিএস যেটা আপনার সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যেটা এইখানে হয় কি, ওই ডাস্টের কারণে ভোল্টেজটা কমে যায়। যখন আপনাকে 5 ভোল্ট দেওয়ার কথা, সে ওই ডাস্টের কারণে দেখা যায় সেখানে সে 3 ভোল্ট দেয়। তো ওই ডাস্ট নিয়ে কাজ করতেছিলাম আমি। হ্যাঁ, যে ডাস্ট কিভাবে মানে আপনার ইলেকট্রনিক্সের উপর ইফেক্ট ফেলে। তো আমি দেখা গেল যে র্যাম পরিষ্কার করতাম, মাদারবোর্ড পরিষ্কার করতাম, তারপরে আবার ওই এই এসএমপিএসগুলো নিয়ে কাজ করতাম। আর ডাস্টটা আমাদের বডিতে কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে আপনার সব কিছু মানে আপনার আমার মাস্টার্সে একটা সাবজেক্ট ছিল ন্যানো ইলেকট্রনিক্স। তো ন্যানো লেভেলে কিভাবে সব কিছু পরিবর্তন হয়, ক্ষয় হয়ে যায় সব কিছু, এই জিনিসগুলো নিয়ে তখন কাজ করতেছিলাম। তো আমার মা আমাকে দেখছে যে একজন ইঞ্জিনিয়ার ধুলাবালি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, রান্নাঘরে এটা পরিষ্কার করতেছে, ওইটা পরিষ্কার করতেছে, বাথরুম পরিষ্কার করতেছে। তো সে এখন মনে করছে যে আমি পাগল হয়ে গেছি, আমার মাথায় সমস্যা দেখা দিছে। তো আমার বাপ মা ভাই জোর করে আমাকে করছে কি, পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেছে। নিয়ে যায় আমাকে এগুলা এটা আমি আপনাকে এখন আমি প্রমাণ দেখাচ্ছি, আমি আপনাদেরকে যে প্রেসক্রিপশন দেখাচ্ছি আপনাদেরকে যে আমাকে কিভাবে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই ভিডিওটা আমি এখন অফ করতেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দেখেন, এটা যে 2017 সালে গেছিলাম, ওই যে অধ্যাপক শামসুল আরেফিন খান, খিদমা হসপিটাল, এই যে তারিখ। তো এই যে এইখানে আমাকে লিখে দিচ্ছে, এই যে এখানে যে ধুলাবালি, পুরাতন বই পুস্তক, কাপড় চোপড়, লেপ তোষক, কার্পেট নাড়বেন না, ধুলাবালির পরিবেশে মাস্ক ব্যবহার করবেন, ফ্রিজের ঠান্ডা পানি, খাবার, কোক, পেপসি খাবেন না, যেসব খাবারও পরিবেশে কষ্ট বাড়ে সেসব পরিহার করবেন। তো এইটা নিয়ে যখন কাজ করতেছিলাম তখন আমি দেখতেছিলাম যে আসলে ধুলাবালি মানে পুরাতন বই পুস্তক, কাপড় চোপড়, লেপ তোষক, এটা হিউম্যান বডির উপর কীভাবে ইফেক্ট ফেলে, সেই জিনিসটা নিয়ে আমি আসলে তখন দেখতে যাচ্ছিলাম যে জিনিস পুরাতন হয়ে গেলে কী অবস্থা হয়। অর্থাৎ একটা জিনিস যখন পুরাতন হয়ে যায়, যেমন অ্যাডহেসিভ, আপনি যদি অ্যাডহেসিভ সুপার গ্লু কিংবা অন্য অ্যাডহেসিভ যেগুলো, সেগুলো যদি আপনি কিছুদিন সময় যায়, যেমন 2-3 বছর হয়ে যায়, তাহলে দেখবেন যে আঠাটা ঠিকমতো কাজ করে না। আপনি যদি একটা দেয়ালে আঠা লাগান, সে আঠাটা দেখবেন 2-3 বছর, 4-5 বছর পরে খুলে যায়। এটা আমি ওই দাঁতের ডাক্তারের কাছে যাই শিখছিলাম। ওই দাঁতের ডাক্তার আমাকে বলছে যে সব কিছুই তো একটা এক্সপায়ার আছে, যে আপনি যদি আমি যখন দাঁতে নতুন একটা নকল দাঁত লাগাইতে গেছিলাম, তো ডাক্তার আমাকে বলছে যে দেখেন, সিমেন্ট তো একটা অ্যাডহেসিভ, এই অ্যাডহেসিভেরও একটা এক্সপায়ারি ডেট আছে, একটা নির্দিষ্ট সময় পরে সিমেন্ট কিন্তু খুলে পড়ে বিল্ডিং থেকে। ঠিক একইভাবে আমাকে যে নকল দাঁত লাগাই দিচ্ছে, সে আমাকে বলছে যে এই দাঁতেও কিন্তু একটা অ্যাডহেসিভ আছে,
এটাও একটা সময় নষ্ট হয়ে যাবে। তো আমি দেখছি 2-3 বছর পরে ওই দাঁতটা আমার নষ্ট হয়ে গেছে। দাঁতটা খুলে গেছিলো, নকল দাঁত লাগাইছিলাম, অনেক টাকা খরচ করে দাঁতটা লাগাইছিলাম, সেটা খুলে গেছিলো। তো সব কিছুরই একটা আসলে এক্সপায়ার ডেট আছে। তো ওই তখন আমি এই যে ধুলাবালি, বই পুস্তক, যেমন আপনার একটা জামা, আপনি নতুন নতুন খুব আগ্রহ নিয়ে একটা জামা কিনলেন, কিন্তু 1-2 বছর পর তো জামাটা পুরাতন হয়ে যায়, তাই না? যেমন মানুষজন দেখেন না, ছোট বাচ্চা কি হয়, যে একটা খেলনার জন্য আবদার করে বাবার কাছে। যখন বাচ্চাটাকে আপনি খেলনা দেন, সে দেখবেন খুব খুশি হয়ে যায়, কিন্তু 6 মাস 1 বছর পরে দেখবেন ওই খেলনাটা আর ওর ভালো লাগে না, সে তখন করে কি আবার নতুন খেলনার জন্য আবদার করে। তো ওই জিনিসগুলো নিয়ে আমি তখন এই যে কাজ করতেছিলাম, তো তখন আমার বাবা মা মনে করছে আমি পাগল হয়ে গেছি, আমার মাথায় সমস্যা দেখা দিছে। তো আমাকে তখন পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। এখানেই কোথায় জানি আছে পাগলের ডাক্তার, এই যে আমাকে নিয়ে গেছিলো। এই যে দেখেন, লাইফ স্প্রিং, জিএমডি তারেক, 2000 কততে জানি 20-এ, এই যে 2020-এ আমাকে নিয়ে গেছিলো। ডাক্তারের নাম এই যে সাইদুল আশরাফ। এর কাছে যে আমার 5,000 টাকা লস হয়ে গেছে, কারণ আমি তো পাগল না, আমাকে তো জোর করে আমার বাবা মা নিয়ে গেছে। সে ভিজিট নিয়েছিল 5,000 টাকা, 1 ঘন্টা বক বক করছে, সুখ দুঃখের গল্প করছে, বক বক করছে, দিয়ে আমাকে বললো যে আপনি তো পাগল না, তো আপনার স্ট্রেস কমানোর জন্য, মানে ডিপ্রেশন কমার জন্য আপনাকে আমি কিছু ওষুধ দিই। তো সে আমাকে যে কিছু ওষুধ দিছে, যদি আমি ওষুধগুলো খাই নাই, কারণ আমাকে তো জোর করে নিয়ে গেছে। তো এই ছিল হলো অবস্থা, মানুষ আমাকে পাগল বলে। এখন প্রশ্ন হলো, আমি এটা বন্ধ করতেছি, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, যে আমি কেন ধুলাবালি নিয়ে কাজ করতে গেলাম, আমি কেন ওইগুলো নিয়ে কাজ করতে গেলাম। এর পিছনে একটা হাদিস আছে, এই যে এটা, আমি এই যে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম এক সময়, কিন্তু আমার বাবা আমাকে অনেক গালিগালাজ করে। তিনি আমাকে বলছিল ইসলাম শিখে কী হবে, ইসলাম শিখে কোনো লাভ নাই। তো রাগ করে পরে এই ইউনিভার্সিটি থেকে বার হয়ে গেছিলাম আমি। এই যে যেটা এই যে ওপেন ইউনিভার্সিটি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ডক্টর বিলাল ফিলিপের। তো এইখান থেকে একটা হাদিস পাইছিলাম যে দ্য প্রফেট পিস আপন হিম সেড, ইনডিড আল্লাহ লাভস ইফ এনি অফ ইউ ডাজ এ জব, হি ডাজ ইট উইথ পারফেকশন। অর্থাৎ কাজকে বলা হয় ইবাদত, এই হাদিসটা থেকে যেটা আসে। এটা আসছে কোথায়, যে তাবারানী শরীফে আসছে, যেখানে মহান আল্লাহ বলছে যে একটা বান্দা যখন কোনো কাজ করে, সে যখন সেটাকে মনোযোগ দিয়ে করে, কিংবা সেটা সর্বোচ্চ দিয়ে করে, কিংবা খুব পারফেকশনের সাথে করে, কিংবা সে যখন মানে খুব পারফেক্টভাবে কাজটা করে, এটা আল্লাহ ভালোবাসে। তো একই হাদিস এখানেও আসছে, যে এটাতে বাইহাকিতে আসছে, যে ভেরিলি আল্লাহ লাভস দ্যাট হোয়েন এনি ওয়ান অফ ইউ ডাজ এ জব, হি শুড ডু ইট টু দ্য বেস্ট অফ হিস অ্যাবিলিটি। অর্থাৎ মানুষ যখন একটা কাজ করে, সেটা সর্বোচ্চটা দিয়ে যখন সে তখন কাজটা করে, তখন সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। তো আমি ওই টাইমে যখন খিলগাতে থাকতাম, তখন আমি যে কাজগুলো করতাম, আমি এই হাদিসটা মেনে চলার চেষ্টা করতাম। তো যার কারণে মানুষ আমাকে পাগল বলে। যেমন আমি ঘরের ভিতর থাকি, আমি বাসায় থাকি। এখন প্রশ্ন হলো, আমি ঘরের ভিতর কেন থাকি, সেটা তো আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারতেন, তাই না? যারা আমার আত্মীয় স্বজন আছে, আমার প্রতিবেশী আছে, আমার বাবার বন্ধুবান্ধব যারা আছে, তারা সবাই আমাকে বলে যে আমি ঘরের ভিতর থাকি, আমি পাগল, আমার মাথায় সমস্যা আছে। কিন্তু ঘরের ভিতর কেন থাকি, সেটা তো আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন আপনারা, তাই না? আচ্ছা, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই হাদিসের আলোকে আমি যেভাবে কাজ করি। এই যে এটা, আমি যদি যেটা খুলি, দেখেন এখানে আমি কি করছি, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে এই যে দেখেন, এই পোকাটাকে, যে পোকাটা যে ঘুরে বেড়াচ্ছে দেখতেছেন, ওকে আমি 3 দিন আগে রাখছি ওখানে। ওই যে পোকাটা ঘুরে বেড়াচ্ছে, সেটা, এটাকে আমি 3 দিন আগে রাখছি। দেখেন ও 3 দিনেও কিন্তু মারা যায় নাই, হ্যাঁ, ও 3 দিনেও কিন্তু বেঁচে আছে। আর এইখানে দেখেন একই সাথে এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই পোকা, এই পোকাটাকে আমি রাখছিলাম, এই যে এটা পোকা বের হয়ে যাচ্ছে, এই যে এই পোকা, এটা কিন্তু 2 দিনে মারা গেছে। আর এইখানে যে ভিতরে যত পোকাগুলো দেখতেছেন আপনি, পোকা তো চলে যাচ্ছে, আমি দেখাবো কীভাবে আপনাদেরকে। এই যে এই পোকাটা, এই যে এটা, এই যে এটা, এই যে এই পোকাটা, এই যে এইটা,
এটা 5 দিন বেঁচে ছিল, এটা পোকা চলে যাচ্ছে, তার আমি ঢেকে রাখি। তো দেখেন, আমি যদি ডিপলি স্টাডি না করি তাহলে তো আমি বুঝবো না, তাই না, যে কোন পোকাটা কতদিন বাঁচতেছে, পোকার লাইফস্টাইল কেমন, পোকা কি করে না করে, এগুলো তো আমি বুঝবো না, তাই না। এটা বুঝতে হলে তো আমাকে ডিপলি অ্যানালাইসিস করতে হবে। যেমন দেখেন, ওই যে যেগুলো ছোটো ছোটো দেখতেছেন, ওই যে ছোটো ছোটো যেগুলো, এগুলো মশা। ওই যে দেখেন, এগুলো হলো মশা, এই যে এগুলো হলো মশা। আমি মশা মারছি, মশা মেরে 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 এই যে এখানে রাখছি। আমি দেখতে চাই যে মশাটা ডিকম্পোজ হইতে কতদিন লাগে। 15 দিন হয়ে গেছে প্রায়, এখনও মশাগুলো ডিকম্পোজ হচ্ছে না। কিন্তু মশার ভিতর থেকে এই যে দেখেন, কোরআনের একটা আয়াত আছে যে যখন জমিন শুষ্ক হয়ে যায় তখন আল্লাহ ওইটাকে মৃত থেকে আবার জীবিত করে, পানি দিয়ে পানি দিয়ে আবার জীবিত থেকে মৃত করে। এখন এর ভিতরে দেখেন ওই যে নতুন নতুন পোকা, ওই যে দেখেন পোকা, যেটা এই দেখেন পোকা, মরা মশা রাখছি আমি, মরা মশার ভিতর থেকে দেখেন নতুন পোকা সৃষ্টি হয়েছে। ওই যে এই যে দেখেন, এই যে ঘুরে বেড়াচ্ছে, এই যে ওই যে হ্যাঁ, নতুন পোকা। তো এটা কি তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা একটা প্রমাণ না, যে মৃত জিনিস থেকে আল্লাহ কীভাবে নতুন করে নতুন জীবন সৃষ্টি করে। তো ওই কোরআনের ওই আয়াতে বলা আছে, যখন যে মানে ভূমি যখন শুষ্ক হয়ে যায়, ভূমি যখন মৃত হয়ে যায়, তখন রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করে, এর ফলে ভূমিটা আবার নতুনভাবে জীবিত হয়, নতুনভাবে সৃষ্টি হয়। তো এই আয়াতটা আমি বুঝবো কীভাবে বলেন, এটা যদি আমি কাজ না করি। কারণ আপনারা আমাকে বলতেছেন আমি পাগল। আচ্ছা ঠিক আছে, আসেন কাম টু দ্য পয়েন্ট। এটাও আঠা, এটাও আঠা, এটাও আঠা, এটাও আঠা। দেখেন, একটা হলো B6000, একটা হলো B7000, একটা হলো T7000, একটা হলো E8000। এখানে এটাও আঠা। এখন আমার প্রশ্ন, আমি যদি আঠা নিয়ে অ্যানালাইসিস না করি তাহলে আমি বুঝবো কীভাবে কোন আঠার কাজ কী এটার উপর। এখন মনে করেন আমার কি হয়, আমার তো দেখা যায় যে আমি অ্যাডভাইজার হিসেবে কাজ করি, বিভিন্ন জায়গায় সলিউশন দিই, আমি ইঞ্জিনিয়ারিং সলিউশন দিই। এখন আমি একজন ইঞ্জিনিয়ার, এখন মানুষজন আমার কাছে করে কি, এক্সপেকটেশনটা একটু বেশি করে। যেমন আমি যেহেতু MSc ইঞ্জিনিয়ার, সাধারণত একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিংবা BSc ইঞ্জিনিয়ারের কাছে মানুষজন যতটুকু এক্সপেক্ট করে, আমার কাছে কিন্তু তার চেয়ে একটু বেশি এক্সপেক্ট করে। তারা চিন্তা করে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাছে গেলে যতটুকু জানবো, MSc ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয়তো তার থেকে একটু বেশি জানবো। তা এখন আমার প্রশ্ন, আমি যে একজন ইঞ্জিনিয়ার, আমি যে সাপোর্ট দিব, আমি এটা নিয়ে কাজ না করলে আমি আপনাকে সাপোর্ট কীভাবে দেবো বলেন। দেখেন, এই যে এটাও আঠা, আমি ব্যবহার করি সবসময় যে এটা সবচেয়ে শক্তিশালী আঠা, সবচেয়ে শক্তিশালী আঠা এই যে এই দুইটা আমি অ্যানালাইসিস করে দেখছি, এই দুইটা সবচেয়ে শক্তিশালী আঠা। এরপরে একটু শক্তিশালী আঠা এই যে এইটা, তারপরে যা আছে। এখন এটাও আঠা, আমি সবসময় ফেভিকলেরগুলো ব্যবহার করি, এটাও আঠা, তাই না। আবার এটাও আঠা, কিন্তু এটার চেয়ে এসআর যেটা, এটার চেয়ে ফেভিকল এসআর যেটা, সেটার কোয়ালিটিটা অনেক ভালো। এখন আমার প্রশ্ন, এগুলো নিয়ে যদি আমি ঘাটাঘাটি না করি, আমি কিভাবে জানবো যে কোনটা ভালো কোনটা খারাপ? কোয়ালিটি কন্ট্রোল আমি কিভাবে করব বলেন। একটা গেল, আর একটা দেখাই। দেখেন, এইটাও ডুয়েল পোল সুইচ, এটা হলো এই যে দেখেন সুপারস্টারের, এই দেখেন এটা হলো সুপারস্টারের, এটাও ডুয়েল পোল সুইচ। এটা হয়েছে কি, এই দেখেন এখানে গলে গেছে। আমি মোটর নিয়ে কাজ করতে গেছি, মোটর নিয়ে কাজ করতে যাই দেখতেছি এটা আমাকে যে দিছে, সে দেখেন এই যে এখানে লিখে দিছে 45 অ্যাম্পিয়ার। দেখেন এখানে ফোকাস হচ্ছে কিনা জানি না আমি, এই যে এখানে দেখেন লেখা আছে 45 অ্যাম্পিয়ার। এখন 45 অ্যাম্পিয়ার, আমার যে মোটরটা ছিল সে মোটরটা ছিল হলো 13 অ্যাম্পিয়ারের। 13 অ্যাম্পিয়ারের ইনরাশ কারেন্ট স্টার্টিংয়ের সময় 3 তারাং 39 হয়, ধরলাম 40ও যদি হয়, তো আমার তো এটা 45 অ্যাম্পিয়ারের একটা সুইচ, এটা তো গলে যাওয়ার কথা না, তাই না। পরে আমি এটা খুলে দেখি, এই যে দেখেন এখানে গলে গেছে, এই যে এখানে গলে গেছে। এটা গলে যাওয়ার কারণে পরে আমি এই যে এটা লাগাইছি, যদিও এটাও এই যে গলে গেছে, এই যে দেখেন এই যে এই জায়গাটায় দেখেন গলে গেছে, এই যে এই জায়গাটায়। পরে তখন করলাম কি, একটা ব্রেকার লাগাইলাম, সেই ব্রেকারেও সমস্যা। দেখেন এই যে ডুপ্লিকেট ব্রেকারের ভিতরে কিচ্ছু নাই। এখন এগুলো নিয়ে যদি আমি কাজ না করি, আমি বুঝবো কীভাবে বলেন যে
কোনটার কোয়ালিটি কী, আমাকে তো এগুলো নিয়ে কাজ করতে হবে, তাই না? একই ঘটনা দেখেন আপনি, এই যে দেখেন এটা একটা এলইডি বাল্ব, এটাও একটা এলইডি বাল্ব, এই দেখেন এটাও একটা এলইডি বাল্ব। দেখেন এটার কোয়ালিটি কত নিম্নমানের, দেখেন এগুলো হলো নবাবপুরের প্রোডাক্ট, এই দেখেন এগুলো কোয়ালিটিটা কত নিম্নমানের, এই দেখেন এগুলো কোয়ালিটি নিম্নমানের। আর এইটা যেটা, এটা একটা ব্র্যান্ডের, দেখেন এর কোয়ালিটিটা একটু উন্নত। তা আমি যদি কাজ না করি, আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম এগুলো, তা আমি যদি কাজ না করি আমি জানবো কীভাবে বলেন যে কোনটার কোয়ালিটি কী, কোনটার কতটুকু? এবার আরেকটা ব্যাপারে আসি, আমি কী জন্য ঘরের ভিতর ছিলাম এবং আমার বাড়ি এলে কী জন্য আমাকে পাগল বলছে, আমার মা, আমার আত্মীয় প্রতিবেশী কেন আমাকে পাগল বলছে? এই দেখেন এটা, এই দেখেন 2014 এই দেখেন এখানে লেখা আছে পালপিটেশন। এই অসুখে আমি ভুগছি, এই যে আমাকে ওষুধ দিছে এখানে, হ্যাঁ। একই সমস্যায় আমি 3 বছর ভুগছি, এই যে দেখেন 2017, হ্যাঁ, এই যে একই ওষুধ, 3 বছর আমি একই সমস্যায় ভুগছি। আমার সমস্যাটা যেটা ছিল অ্যাংজাইটি, পালপিটেশন, ডিপ্রেশন, হতাশা, ফ্রাস্ট্রেশন, ওষুধ খেলে ভালো হয়, ওষুধ না খেলে আবার আমার সমস্যা বাড়ে, কারণ আমি একসময় মাত্রাতিরিক্ত ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম, ড্রাগ নিয়েছিলাম আমি, যার কারণে ড্রাগ নেওয়ার কারণে আমার এই অসুখটা আসে। তো তখন আমি আসলে চিন্তা করতেছিলাম যে ওষুধ ছাড়া কিভাবে আমি মানে অ্যাংজাইটি, পালপিটেশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হ্যাঁ, এই জিনিসগুলো সমাধান করা যায়। তো তখন আমি কোরআন নিয়ে ডিসাইফারিংয়ের কাজ করতেছিলাম, 2012 সাল থেকে আমি এই কাজ করতেছি কোরআন ডিসাইফারিংয়ের। তো প্রথমে আমি আপনাকে দেখাই, এই যে এটা হলো বুখারী শরীফ, এই যে এটা বুখারী শরীফের আপনি যে 3 নম্বর হাদিসটা পড়েন, এই যে 3 নম্বর, যে তিনি হেরা পর্বত গুহায় গমন করে নির্জন বাস শুরু করলেন, এই অংশটুকু যদি দেখেন, তিনি হেরা পর্বত গুহায় গমন করে নির্জন বাস শুরু করলেন, নিজ পরিবারের নিকট না থেকে কয়েক রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আমি এটাকে আমাদের সুফি মাযহাবে যেটা বলে সেটাকে বলা হলো মুরাকাবা। এই যে এখানে দেখেন মুরাকাবা, এখানে আমি আপনাকে রেফারেন্স দিয়ে রাখছি, সব রেফারেন্সগুলো আপনি একটু স্ক্রিনশট নিয়ে এটা একটু দেখে নিন। তো এই যে মুরাকাবা, আমি তখন করতাম কি, ঘরের ভিতরে মুরাকাবা করতাম। তো আপনি প্রশ্ন করতে পারেন মুরাকাবা কেন করতাম? এই যে দেখেন এখানে ডক্টর কামরুল হাসান তরফদারের কাছে আমি যখন যাই অসুখ হয়ে 2018 সালে, তিনি আমাকে যে একটা অ্যাডভাইস করছিলেন, সিজদায় 10 মিনিটের মেডিটেশন। তিনি আমাকে যখন এই সিজদায় 10 মিনিটের মেডিটেশনটার কথা বলে 2018 সালে, তখন আমি কোয়ান্টাম ফাউন্ডেশন যেটা, সেখানে যোগাযোগ করে মেডিটেশনের ব্যাপারগুলো নিয়ে কাজ শুরু করি। তো আমাদের ইসলামে একটা জিনিস হলো মুরাকাবা, ফানাফিল্লা, বাকাবিল্লা যেগুলো আছে, তো ওই বিষয়ে এখন আলোচনা করতেছি না। তবে আমাদের শরীয়তে যেটা আছে সেটা হলো তাফাক্কুর। আমি তখন করতাম কি, ঘরের ভিতরে যে মুরাকাবা করতাম, জিকির করতাম, মেডিটেশন করতাম। এই কারণে ঘরের ভিতরে আমি নিজেকে বদ্ধ করে রাখতাম, আইসোলেট করে রাখতাম। আর আমার বাবা মা, পাড়া প্রতিবেশী সবাই আমাকে বলতো আমি পাগল, মাথায় সমস্যা আছে। আমার কাজিনরাও আমাকে বলতো আমি নাকি প্রতিবন্ধী। যাক, মুরাকাবাটা কেন করতাম সেই জিনিসটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এই যে দেখেন, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন ওই যে দেখেন E=টু নিউ এফ, এটা নিউ হবে আর কি। এফ মানে হলো ফ্রিকোয়েন্সি, এইচ এটা হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, ই হলো এনার্জি। ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়ে, এটা হলো সায়েন্সের একটা সূত্র, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়ে। এই যে দেখেন এখানে ফ্রিকোয়েন্সি, এনার্জি, সবচেয়ে দেখেন সবচেয়ে এনার্জি কার বেশি দেখেন, এই যে ফ্রিকোয়েন্সি কার বেশি সবচেয়ে দেখেন, ভায়োলেটের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি না, এনার্জিও কিন্তু দেখেন ভায়োলেটের সবচেয়ে বেশি। এখন আমি যদি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলি, দেখেন সবচেয়ে এনার্জি বেশি হলো এক্স রে, সবচেয়ে এনার্জি কম হলো রেডিও ওয়েভ।
যত উপর থেকে নিচে আসে দেখেন এনার্জি আর ফ্রিকোয়েন্সি তত বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়ে। এইবার আসেন কাহিনী। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিএসসি করতাম যখন, তখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের এইগুলো পড়ানো হতো। দেখেন আমাদের ব্রেন ওয়েভ গামা, বিটা, আলফা, থিটা, ডেল্টা সবচেয়ে বেশি থাকে যে গামাতে। গামাতে কখন হয়? যখন মানুষ স্ট্রেসে থাকে, অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটিতে থাকে, যখন এই যে লেখছে কি দেখেন প্রবলেম সলভিং, যখন একটা হিউম্যান সবচেয়ে বেশি কাজ করে, একটা হিউম্যান সবচেয়ে বেশি যখন কাজ করে তখন তার এই ব্রেন ওয়েভটা বেড়ে যায়। যখন সে ঘুমায়, এই যে দেখেন এটা ডিপ স্লিপ, তখন ফ্রিকোয়েন্সিটা কমে যায়। মানে কি, ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে আমার ব্রেন এনার্জি বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি কমে গেলে আমার ব্রেন এনার্জি কমে যাচ্ছে। এতটুকু বুঝেন আগে, তারপরে আমি বলতেছি। এরপরে যখন এই যে এখানে রিসার্চ আছে হিউম্যান, এগুলো সব আমার ফেসবুকে দেওয়া আছে, আপনারা দেখে নিন। একটা নিউরন যখন আরেকটা নিউরনের সাথে কানেক্ট করে তখন দেখেন 8.31 10⁻⁹ জুল বিদ্যুৎ খরচ হয় আমাদের নিউরনে। আপনি যখন ব্রেনটাকে বেশি কাজ করতেছেন, ব্রেনটাকে যখন এই যে বেশি কাজ করতেছেন, আপনার এনার্জিটা তখন বেড়ে যাচ্ছে, বেশি বেশি এনার্জি। আপনি যখন ঘুমাচ্ছেন, রেস্ট থাকতেছেন, স্লিপে থাকতেছেন, মানুষের সাথে কম মিশতেছেন, চুপ থাকতেছেন, তখন আপনার ব্রেন ওয়েভটা কমে যাচ্ছে। ব্রেন ওয়েভ কমে যাওয়া মানে এনার্জিটা কমে যাওয়া। একই কথা আমাদের বুখারী শরীফের 6412 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন দুটি নিয়ামত আছে যেটাতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হচ্ছে সুস্থতার অবসর। এই হাদিসটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এখানে অবসরের কথা বলা হয়েছে। আবার যে তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিসে বলা আছে যে লোক নীরব থাকলো সে মুক্তি পেল। মিশকাত শরীফের 4865 নম্বর হাদিসে বলা আছে, কোনো ব্যক্তি নীরব থাকে যে মর্যাদা লাভ হয় তা 60 বছরের নফল ইবাদতের চেয়েও উত্তম। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অবসরে থাকতে বলছে কেন, নীরব থাকতে বলছে কেন, চুপ থাকতে বলছে কেন? দিস ইজ দ্য সলিউশন। দেখেন আমি যখন কথা বলতেছি, বেশি কাজ করতেছি, আমার ব্রেন ওয়েভ বেড়ে যাচ্ছে। আমি যখন কম কথা বলতেছি, কম কাজ করতেছি, আমার দেখেন ব্রেন ওয়েভ কমে যাচ্ছে। বেশি ব্রেন ওয়েভ শরীরের জন্য ক্ষতিকর। এই যে এটা হলো ক্ষতিকর, স্ট্রেস বাড়ে। তাহলে কি আমার মুরাকাবাটা কী হলো দেখেন, তাহলে এই যে মুরাকাবাটা তো তাহলে আমার জন্য উপকারী, তাই না? তা আমি সেই 2018 সাল থেকে ঘরের ভিতরে নিজেকে বন্দি করে এই কাজগুলো করতাম। তখন করতো কি, আমার প্রতিবেশীরা আমাকে বলতো যে আমি পাগল, আমার মাথায় সমস্যা আছে। এই যে দেখেন ব্রেন ওয়েভ কী হয় দেখেন, এখানে আপনি যখন ব্রেন ফ্রিকোয়েন্সি বাড়ায় দিচ্ছেন তখন স্পাইক কতগুলো দেখেন, ইন্টারফেয়ারেন্স আর স্পাইক বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন এই যে ঘুমাচ্ছেন কিংবা যখন আপনি অবসরে যাচ্ছেন, দেখেন স্পাইক কমে গেছে, ইন্টারফেয়ারেন্সও কমে গেছে। এখন প্রশ্ন হতে পারে যে আপনি ইন্টারফেয়ারেন্স কেন কমানোর কথা বলতেছেন? এই যে এখানে আসেন, দেখেন এটা আমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছিলাম বিএসসিতে, লাইন অফ সাইট। এই যে দেখেন একটা সিগন্যাল এই টাওয়ার থেকে এই মোবাইলে আসছে, দেখেন এই যে কতগুলো অবস্টাকল হয়ে যখন এই যে মোবাইলের কাছে আসতেছে, দেখেন সিগন্যাল কোয়ালিটিটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমার গবেষণা আছে, আমার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, সমস্যা নেই। শর্টকাটে এখন বলি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখান থেকে যদি আমি এখানে যাইতে চাই, আমি যদি নিচ দিয়ে যাই তাহলে আমাকে কত এনার্জি খরচ করতে হচ্ছে, তাই না? আর আমি যদি উপর দিয়ে যাই, দেখেন আমার সিগন্যালটা ভালো হচ্ছে। আমি যদি মানুষের সাথে মিশি, মনে করেন এটা আমি, আর এটা মনে করেন যে কিছু একটা, যাই হোক, আমি যদি মানুষের সাথে মিশি, দেখেন আমার কতগুলো এনার্জি ক্ষয় হচ্ছে। কিন্তু আমি যদি মানুষের সাথে মেশা বন্ধ করি, এটা মনে করেন আমার ইবাদত, এটা মনে করেন আমার সালাত, তখন কি হচ্ছে দেখেন, সালাদটা আমার ভালো হচ্ছে, ইবাদতটা আমার ভালো হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কটা আমার ভালো হচ্ছে, তাই না? একই কথা এই মুরাকাবাতেও বলা আছে। আমি যদি মানুষের সাথে, দেখুন আমি মানুষের সাথে মিশি না, কী কারণে মিশি না? মানুষের সাথে যদি আমি মিশি, এই সিগন্যালটা যাইতে দেখেন আমার কতগুলো অবস্টাকল ফেস করে তারপরে এই যে মোবাইলে যাচ্ছে। কিন্তু আমি যদি এই অবস্টাকলটা বাতিল করে দিই, আমি হিউম্যানের সাথে যদি মেশা বন্ধ করে দিই, দেখেন আমার সিগন্যালটা কত সুন্দর হচ্ছে, তাই না? এটাতে আমার এখন একটা গবেষণা চলতেছে, প্রকাশ করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়। তো শেষ করতে চাই ভিডিওটা।
আচ্ছা, কিছু কথা বলে ভিডিওটা শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমার জীবনের যেটা দুঃখ সেটা হলো যে আপনারা আমাকে পাগল, প্রতিবন্ধী এগুলো বলার আগে তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন, তাই না? কারণ আপনাদের এই কথাগুলো হার্ট করে, মনে কষ্ট দেয়। এখন আমি যেটা করছি, ঘরে বন্দি রাখছি, মুরাকাবা করছি, স্টাডি করছি, গবেষণা করছি, যেটাই করছি বেঁচে থাকার জন্য করছি। কারণ আমাদের কোরআনে বেশ কয়েক জায়গায় বলা আছে যে জীবন বাঁচানোটা ফরজ। এই কারণে আমি নিজেকে বাঁচানোর জন্য, অর্থাৎ সেলফ প্রোটেকশন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেলফ প্রোটেকশনটা আমি কেন নিলাম। দেখেন, মানুষজনের সাথে মিশতে গেলে মানুষজন মনে কষ্ট দিয়ে কথা বলে। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের ইউনিভার্সিটিতে দুইটা টিচার ছিল, ফজলুল হক আর তসলিম আরিফিন। 2014 সালে আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, তখন ফজলুল হক সাহেব আমাকে ফোন দিয়ে বলেন যে ইউ আর ডিসকোয়ালিফাইড, তোমার ইউনিভার্সিটিতে চাকরি করার মতো যোগ্যতা নাই। তো এই যে দেখেন, এইভাবে যখন একটা মানুষ কথা বলে, বা তসলিম আরফিন স্যারও আমাকে বলছে যে আপনি তো ডিসকোয়ালিফাইড, আপনার তো যোগ্যতা নাই। তো এরকম যখন একটা মানুষকে আপনি কথা বলেন, তখন কিন্তু এটা একটা ট্রমায় পরিণত হয় মানুষের, হ্যাঁ, জীবনে। আবার আমি বেঙ্গল মিট নামে একটা কোম্পানিতেও অ্যাপ্লাই করছিলাম, মানে ডেকে আমাকে ভাইভাতে বলতেছে যে ইউ আর ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, এটা 2015 সালের রমজান মাসে, বেঙ্গল মিট। আবার ফ্লোরাতেও অ্যাপ্লাই করছিলাম, তখন ওইখানে এরকম খারাপ ব্যবহার। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে হিউম্যান যে খারাপ ব্যবহারগুলো করে, হ্যাঁ, যেমন মনে করেন যাদের ঢাকায় বাড়ি আছে, এরা সাধারণত হয় কি যে নিজেকে একটু উঁচা হিসেবে কিংবা নিজেকে বড় হিসেবে রিপ্রেজেন্ট করতে চায়। যেমন যারা মনে করেন ঢাকায় জন্ম হয়েছে কিংবা ঢাকায় ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, এরা করে কি অন্য জেলার মানুষদেরকে একটু নিচু চোখে দেখে। অন্য জেলার মানুষ যখন দেখা যায় যে মিশতে যায়, তখন ওরা করে কি নিজেকে একটু হাইলাইট করতে চায়, নিজেকে একটু বড় হিসেবে রিপ্রেজেন্ট করতে চায়। আবার যারা মনে করেন একটু বড় পদে চাকরি করে, যেমন আমি মডার্ন হার্বাল গ্রুপে চাকরি করতাম, তো ওইখানকার যে জিএম ছিল রুহুল কুদ্দুস, হ্যাঁ, উনি সবসময় নিজেকে উঁচা হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইতো আর আমাদেরকে নিচু চোখে দেখতো। মানে উনি বুঝাইতে চাইতো যে উনি হিউম্যান হিসেবে শ্রেষ্ঠ আর আমরা লোয়ার আর কি। আবার আমরা যখন যাদের যেমন ঢাকায় বাড়ি আছে, যেমন আমরা খিলগাতে যে বাড়িওয়ালা, ওদের সাথে দেখছি ওরা মনে করে যে আমরা ভাড়াটিয়া, আমরা নিচু আর ওরা উঁচু। আবার যারা বড় চাকরি করে, পিএইচডি করে, যেমন আমার ফজলুল হক, তসলিম আরফিন, এরা মনে করে কি এরা উঁচু আর আমরা নিচু। তো এই জিনিসটা আসলে কোরআনে বিভিন্ন জায়গায় বলা আছে, যে যেমন আপনার সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলা আছে যে মানুষকে নিচু চোখে দেখা, অবজ্ঞা করা, হ্যাঁ, এই জিনিসটা আসলে আল্লাহ পছন্দ করেন না, এটা মানে গুনাহের কাজ। আবার আপনি যদি সূরা হুজরাতের 11 নম্বর আয়াত পড়েন, ওইখানেও দেখবেন বলা আছে যে মহান আল্লাহ বলছে যে মানুষকে নিচু চোখে দেখতে হয় না। আবার সূরা জুমারের 60 নম্বর আয়াতে দেখবেন মহান আল্লাহ বলছে যে অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। তো মানুষজন এই যে এরকম করে কথা বলে, হ্যাঁ, দেখা গেলো নিচু করে কথা বলে, হেয় করে কথা বলে, অবজ্ঞা করে, তো এগুলো দেখা যায় যে মনে কষ্ট লাগে। হ্যাঁ, যেমন আমার যে হলো যারা একটু বড় পদে চাকরি করে, আমার ফ্রেন্ড সার্কেল, তারা দেখা যায় একটু অবজ্ঞা করে কথা বলে যে তুই আর কয় টাকা ইনকাম করিস, হ্যাঁ, এই সেই দেখা গেলো নিচু চোখে দেখে। তো তখন হয় কি মনে কষ্ট লাগে। এই জন্য আমি আসলে বড়দের সাথে তেমন একটা উঠা বসা করি না। যারা বড় লোক কিংবা যাদের বড় ডিগ্রি আছে কিংবা যারা হয়তো ঢাকায় বাড়ি গাড়ি আছে, এগুলোর সাথে আমি তেমন একটা উঠা বসা করি না। ছোট বাচ্চাদের সাথে আমি উঠা বসা করি এই কারণে যে আসলে ছোট বাচ্চারা নির্মল, পবিত্র, হ্যাঁ, এরা অহংকার দেখায় না, দাম্ভিকতা দেখায় না, মিথ্যা কথা বলে না, চাপাবাজি করে না, গুটিবাজি করে না। যেমন আমি যখন মডার্ন হার্বাল গ্রুপে চাকরি করছি, ওইখানে ইয়াস কুরুনি নামে একটা ছেলে ছিল, আর সাইমুর রহমান মিলন নামে আমার যে ডিপার্টমেন্টাল হেড ছিল, এরা মানুষ হিসেবে একটু নিকৃষ্ট মানের। আবার নিপা নামে একজন ছিল, রুহুল কুদ্দুস, এরা মানুষ হিসেবে একটু নিকৃষ্ট মানের। হ্যাঁ, এরা দেখছি মানে প্রচুর গুটিবাজ কোয়ালিটির। আবার আমি যখন ইউনিভার্সিটিতে গবেষণা করছি, ওইখানেও দেখছি, আবার বাংলাদেশের মানুষদের সাথে বিভিন্ন কোম্পানিতে আমি কাজ করে দেখছি যে এরা একটু এত পরিমাণে এরা রাজনীতি করে আর এটা গুটিবাজ। আবার আমার আত্মীয় স্বজনের কথাও যদি চিন্তা করেন, আমি দেখছি আমার আত্মীয় স্বজনগুলো চরম পরিমাণ জিলাপির প্যাঁচ মাথার ভিতরে, সবসময় এদের জিলাপির প্যাঁচ। তা আমি চাইছিলাম এগুলো থেকে একটু দূরে থাকতে, এই জন্য আমি ছোট বাচ্চাদের সাথে ওঠা বসা করছি। কারণ ছোট বাচ্চারা পবিত্র, ছোট বাচ্চারা মিথ্যা কথা বলে না, ছোট বাচ্চারা দাম্ভিকতা দেখায় না, অহংকার দেখায় না। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ছোট বাচ্চাটা আল্লাহ, মহান আল্লাহর একটা নির্মল সৃষ্টি। এই কারণে আমি ছোট বাচ্চাদের সাথে মিশছি। হ্যাঁ, তো আমার দুঃখ যে আপনারা আমাকে পাগল বলার আগে আমাকে তো জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আমাকে তো বলতে পারতেন যে আমি এই কাজগুলো কেন করতেছি। একটা বিষয় আপনি বুঝতেছেন না, যেমন মনে করেন একটা বই, হ্যাঁ, আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দেই,
বই, এর মাঝখান থেকে যদি একটা পাতা আপনি বের করে পড়েন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি আগামাথা কিছু বুঝবেন না, তাই না? বইটার আগে আছে পিছিয়ে আছে। এখন একটা 500 পাতার একটা বই হঠাৎ করে মাঝখান থেকে পড়লে তো আপনি বুঝবেন না। আবার একটা মুভি, 1 ঘন্টার মুভি, এখন 30 মিনিট থেকে যদি আপনি হঠাৎ করে দেখা শুরু করেন তাহলে আপনি আগামাথা কিছু বুঝবেন না, তাই না? সামনে পিছে একটা পুরোটাকে বলে ইকোসিস্টেম। যেমন আপনি যদি বিচার ব্যবস্থা থেকে দেখেন, নির্দেশ দেয় বিচারক, বিচারকের নির্দেশ পালন করতে যায় অপরাধীকে ধরে পুলিশ, অপরাধীকে ধরে পুলিশ, কিন্তু পুলিশ কিন্তু ফাঁসি দেয় না, ফাঁসি দেয় কারা মানে জেলে রাখে কিন্তু কারা কর্তৃপক্ষ, কারা কর্তৃপক্ষ কিন্তু আবার ফাঁসি দেয় না, ফাঁসি দেয় হলো জল্লাদ। টোটালটাকে বলে একটা ইকোসিস্টেম। আমি যে কাজগুলো করছি, কেন ছোট বাচ্চাদের সাথে ওঠা বসা করছি, কেন ঘরের ভিতর নিজেকে বন্দি রাখছি, কেন আমি চাকরি করি নাই, কেন বিয়ে করি নাই, সব কিছুর পিছনে তো কারণ আছে। আমার একটা দুঃখ যে আসলে আমার বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরা আমাকে কেউ বিশ্বাস করে নাই, কখনো আমাকে ভালো চোখে দেখে নাই। হ্যাঁ, এরা সবসময় আমাকে নিচু চোখে দেখছে। হ্যাঁ, আমি কখনো মিথ্যা বলি না, তারপরেও আমাকে মিথ্যাবাদী অপবাদ দিছে। হ্যাঁ, কখনো আমি অসৎ কিছু করি নাই, তারপরেও আমাকে চুরির অপবাদ দিছে, অনেক কিছু করছে। তো আমার এটা একটা দুঃখ যে আপনারা তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন, আমার সাথে তো খোলামেলা কথা বলতে পারতেন, তাই না? একটা হাদিসে বলা আছে, মহানবী সাল্লাহ সাল্লাম বলছে যে তোমরা দুই পক্ষের কথা শোনো, দুই পক্ষের কথা শুনে তারপর একটা বিবেচনায় আসো। তা আপনারা আমার সাথে না শুনেই, শুধুমাত্র একতরফা শুনেই আমাকে পাগল বলছেন, প্রতিবন্ধী বলছেন। তো এটা হার্ট করে, এটা মনে কষ্ট দেয়। আমাদের ইসলামে আসলে মনে কষ্ট দেওয়াটা কবিরা গুনাহ। হ্যাঁ, তো আসলে কাউকে হার্ট করার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাই নাই। তো কেউ যদি মনে কষ্ট পান তাহলে সরি, আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।